মা, আমি ভাবছিলাম বাড়িতে বসে না থেকে বাচ্চাদেরকে নাচ শেখাবো। বিয়ের আগে কি সুন্দর নাচ করতাম, তাই শরীরটাও ফিট থাকতো। কিন্তু বিয়ের পরে এখন সংসারের চাপে নাচ শেখাও হয় না, আর নাচ শেখানোও হয় না। এ তো খুব ভালো কথা বৌমা, তুমি নাচ শেখাবে, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? কিন্তু তুমি যা দয়ালু মেয়ে, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। তুমি আবার ফ্রিতে নাচ শিখিও না যেন। না না, বাচ্চাদেরকে ফ্রিতে নাচ শেখাবো কেন? আমার যেটুখানি পারিশ্রমিকের প্রয়োজন আমি সেটাই নেব। আসলে সুনিতা খুবই দয়ালু প্রকৃতির মেয়ে ছিল। সে কখনো নিজের জীবনে টাকার হিসেব করেনি, আর করতে চায়ও না। তাই তার শাশুড়ি মা মিতা দেবী এবং স্বামী জয়ন্ত খুবই চিন্তায় থাকে। যদি কেউ সুনিতার কাছে ফ্রিতে কোনো খাবার খেতে চায়, তাহলে সে একবারও টাকার চিন্তা না করে তাকে ফ্রিতে খাবার খাইয়ে দেয়। এভাবে সে তার মধ্যবিত্ত সংসারে বেশ অনেকটাই টাকার অপচয় করে। এভাবেই কিছুদিন কাটে। কিন্তু এবার সুনিতার শখ হয় সে বাড়িতে নাচের স্কুল খুলে বাচ্চাদেরকে নাচ শেখাবে। তাই সে নিজের স্বামীর সাহায্য নিয়ে নিজেদের 2 তলা বাড়ির 1 তলায় একটি ছোট্ট নাচের স্কুল খোলে। সুনিতা বেশ ভালো নাচ করতে জানায়, তার ছোট ছোট ছাত্রী পেতেও কোনো অসুবিধা হয় না। 1 মাস ধরে বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছি, আর আজকে আমার মাহিনা পাওয়ার দিন। মাহিনা পাবো বলে মনে মনে খুব আনন্দ হচ্ছে। স্যালারি পেয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আর আমার বরের জন্য একটা সুন্দর জুতো কিনে নিয়ে আসবো। নাচ শেখানো হয়ে গেলে যখন সকল বাচ্চারা তাকে মাস মাহিনা দেয়, তখন সুনিতা ভীষণ পরিমাণে খুশি হয়। মাহিনা পাওয়ার পর সে নাচের স্কুল ছুটি দিয়ে উপরে যাবে, এমন সময় একটি ফুচকাওয়ালা ঘন্টা বাজাতে বাজাতে বাড়ির সামনে দিয়ে চলে যায়। ফুচকার গাড়ি দেখে প্রত্যেকটি বাচ্চারই ভীষণ পরিমাণে লোভ হয়। ম্যাম, ওই দেখুন ফুচকার গাড়ি যাচ্ছে, চলুন না ম্যাডাম, আমরা সবাই মিলে আজকে ফুচকা খাই। ফুচকা দেখলেই আমার ভীষণ লোভ লাগে। আমি যদি এখন ফুচকা না খাই, তাহলে আমার পরে যে এই ফুচকাগুলো খাবে তার পেট খারাপ হবে। সমস্ত ছাত্রীরাই ছুটকির কথার সঙ্গে কথা মেলায়। ফুচকা দেখে সবার জিভেই জল চলে আসে। বাচ্চাদের এরকম লোভনীয় মুখ দেখে সুনিতার খুবই মায়া হয়। তোরা সবাই ফুচকা খাবি? ঠিক আছে, আজকে তোদেরকে আমি আমার টাকা দিয়ে ফুচকা খাওয়াবো। আমি তোদেরকে সঙ্গে নিয়ে নিজেও আনন্দ করে ফুচকা খাবো। চল। কি মজা, কি মজা, আমরা সবাই মিলে ফুচকা খাবো। সুনিতার ডাকে ফুচকাওয়ালা দাঁড়িয়ে পড়ে। সুনিতা তার ছাত্রীদেরকে নিয়ে ফুচকা খেতে শুরু করে দেয়। দাদা, ফুচকার আলু মাখাতে কিন্তু বেশি ঝাল দেবেন না। আমার সব ছোট ছোট ছাত্রীরা আনন্দ করে ফুচকা খাবে, তাই কম ঝাল দিয়ে আর টক বেশি দিয়ে ফুচকা দেবেন। ঠিক আছে দিদি, আপনি যেমন বলবেন আমি তেমন ভাবেই আপনার ছাত্রীদের ফুচকা খাওয়াবো। সুনিতার সমস্ত ছাত্রীরা স্বাদ করে ফুচকা খেতে থাকে। তারা প্রত্যেকে মিলে বেশ অনেকগুলো ফুচকা খেয়ে ফেলে। ফুচকা খেতে খেতে তাদের আর কোনো হিসাবও থাকে না। কিন্তু সুনিতা খুব দয়ালু হওয়ায় সে বাচ্চাদেরকে বেশি বেশি করে ফুচকা খাওয়ায়। এভাবেই দেখতে দেখতে তারা সবাই মিলে 2000 টাকার ফুচকা খেয়ে ফেলে। উফ, ফুচকা কাকু, ফুচকাগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। এতগুলো ফুচকা খেয়ে আমাদের অনেক পেট ভরে গেল। বাড়ি গিয়ে আমরা তো আর কিছু খেতেই পারবো না। ঠিকই বলেছিস, যারাই আমার হাতের ফুচকা খায় তারা সকলেই আমার ফুচকার প্রশংসা করে। আর ও দিদি, এরা সব কটা মিলে 2000 টাকার ফুচকা খেয়ে ফেলেছে। আমি কি টাকা বাচ্চাগুলোর কাছ থেকে নেবো নাকি আপনি টাকা দেবেন? না না, ছোট ছোট বাচ্চা মেয়েগুলো কোথা থেকে টাকা পাবে? আমি ওদেরকে ফ্রিতে ফুচকা খাইয়েছি, তাই এই নিন 2000 টাকা। আর হ্যাঁ, যখনই আমার বাড়ির সামনে দিয়ে ফুচকার গাড়ি নিয়ে যাবেন, তখন আমাদেরকে ডাকবেন, আমরা আবার এখানে এসে ফুচকা খাবো। সকল ছাত্রীরা ফ্রিতে ফুচকা খেয়ে ভীষণ পরিমাণে খুশি ছিল। তারা বাড়িতে ফিরে গেলে সুনিতা উপরে উঠে আসে। মিতা দেবী প্রায় অনেকক্ষণ ধরে সোফাতে বসে নিজের বৌমার জন্য অপেক্ষা করছিল, কারণ সে জানতো যে তার বৌমা আজকে স্যালারি পাবে। কি হলো বৌমা, নাচের ক্লাস তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। এতক্ষণ ধরে নিচে তুমি কি করছিলে? আর তোমার ছাত্রীগুলো বাইরে এরকম হই হই করছিল কেন? কি হয়েছিল ওদের? আর বলবেন না মা, আমার ছাত্রীগুলো যা বদমাইশ। নাচ শিখে মাহিনা নিয়ে সবে উপরে আসতে যাব, তখনই ওরা বায়না করলো যে ফুচকা খাবে। তাই ওদেরকে ফুচকা খাওয়াতে গিয়ে আমার দেরি হয়ে গেল। বাচ্চাগুলো আনন্দ করে ফুচকা খাচ্ছিল বলে এত চিৎকার চেঁচামেচি করছিল। সুনিতার এই কথা শুনে মিতা দেবীর আর বুঝতে দেরি হয় না যে তার বৌমা ফ্রিতেই সবাইকে ফুচকা খাইয়ে এসেছে। বাচ্চাগুলোকে ফুচকা খাওয়াতে গিয়ে মানে ওরা যে এতগুলো ফুচকা খেলো, তাহলে ফুচকা খাওয়ার টাকা কোথায় পেলো? 10-12 বছরের বাচ্চাদের কাছে টাকা থাকা তো সম্ভব নয়। কি হয়েছে ব্যাপারটা বলো তো? আরে মা, আপনিও না সত্যি ওইটুকু বাচ্চাদের থেকে টাকা নেওয়া যায়?
আমি ওদেরকে আমার মাহিনার টাকা দিয়েই ফুচকা খাইয়ে দিয়েছি। জীবনে প্রথম টাকা রোজগার করলাম, আর ছাত্রীরা কিছু খেতে চেয়েছে তাদেরকে খাওয়াবো না? ওদের হাত থেকেই তো মাহিনাটা পেলাম, তাই আমি ওদেরকেই ফ্রিতে ফুচকা খাইয়ে দিয়েছি। বৌমার এরকম কথা শুনে শাশুড়ি মায়ের মাথা ঘুরে যায়, কারণ সে অনেকক্ষণ ধরে আশা করে বসেছিল যে সুনিতা মাস মাহিনা নিয়ে আসলে পরিবারের সকলে মিলে ভালো মন্দ খাবার খাবে। কিন্তু বৌমা যে সেই মাহিনা দিয়ে বাচ্চাদেরকে ফ্রিতে ফুচকা খাইয়ে এসেছে, সেই কথা শুনে মিতা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। বাড়াবাড়ির একটা সীমা থাকে বৌমা, তুমি অতগুলো টাকা খরচ করে ওই বাচ্চাদেরকে ফ্রিতে ফুচকা খাওয়াতে গেলে। আর ওরা তো ভালো করেই জানে যে তোমার মন খুব ভালো, তাই তোমার ভালো মনের সুযোগটা নিল। এখনো পর্যন্ত তোমার মাস মাহিনে চোখেই দেখতে পেলাম না, তার আগেই তুমি বাইরে উড়িয়ে দিয়ে আসলে। মা, কাউকে কিছু ফ্রিতে খাওয়ালে ওরকম করে কথা শোনাতে নেই। ছাড়ুন না, যা হওয়ার হয়েই তো গেছে। এরপর আবার 1 মাস নাচ শেখাবো, তারপর যে মাহিনাটা পাবো সেটা আমি আপনার হাতে তুলে দেব। নিজের ঘরে লাইট জ্বালিয়ে কারেন্ট পুড়িয়ে ধেই ধেই করে নাচ শেখাচ্ছে, আর ফ্রিতে বাচ্চাদেরকে ফুচকা খাইয়ে চলে আসছে, যত সব। এই বলে মিতা দেবী নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। শুধুমাত্র সুনিতার ছাত্রীরা যে তার কাছ থেকে ফ্রিতে ফুচকা খায় তাই নয়, এমনকি তার বান্ধবীরাও জানতো যে সুনিতার মন খুব ভালো। তাই তার বান্ধবীরা যখন জানতে পারে যে সুনিতা তার ছাত্রীদেরকে ফ্রিতে ফুচকা খাইয়েছে, তাই তারাও সুনিতার কাছে ফ্রিতে ফুচকা খাওয়ার জন্য আবদার করে। ইস, এখন যদি এদেরকেও ফ্রিতে ফুচকা খাওয়াই, তাহলে আমার শাশুড়ি মা জানতে পারলে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা মেরে বের করে দেবে। কি করব? প্রীতম আমাকে যে 500 টাকাটা রাখতে দিয়েছিল, সেই 500 টাকাটা দিয়ে বরঞ্চ এদেরকে ফ্রিতে ফুচকা খাইয়ে দিই, তাহলে বান্ধবীদের কাছে আমার সম্মানও থাকবে। আর পরে প্রীতমকে না হয় ভুলভাল কিছু একটা বুঝিয়ে দেব। কিরে, এত কি ভাবছিস? আমরা একটু ফ্রিতে ফুচকা খেতে চাইলাম, তোর মুখটা তো ছোট হয়ে গেল। এই তো কিছুদিন আগে আমার মেয়ে আর বাকি ছাত্রীদেরকে তুই যে ফ্রিতে ফুচকা খাওয়ালি, তখন তো তোর মুখ শুকিয়ে ছোট হলো না? না না, চিন্তায় মুখ ছোট হওয়ার কি আছে? তোদের মেয়েদেরকে যখন ফ্রিতে ফুচকা খাওয়াতে পেরেছি, তখন তোদেরকেও ফ্রিতে ফুচকা খাওয়াতে পারবো। এই বলে সুনিতা আবার তাদেরকে ফ্রিতে ফুচকা খাওয়ায়। তারা সকলে ফ্রিতে ফুচকা খেতে পেয়ে খুবই আনন্দ পায়। সকলে মিলে বেশ করে টক ঝাল ফুচকা খেয়ে যে যার মতো বাড়িতে চলে যায়। বাড়িতে ফিরে সুনিতা এই বিষয়ে তার শাশুড়ি মা কিংবা স্বামীকে কোনো কথাই জানায় না। একদিন, এই সুনিতা, তোমার কাছে যে 500 টাকা রাখতে দিয়েছিলাম না, ওটা দাও তো। আসলে এখন মাসের একেবারে শেষের দিকে তো, তাই টাকার খুবই টানাটানি চলছে, তাই ওই টাকাটা আমার খুব দরকার। কি বলছো? এই তো কদিন আগে অফিস যাওয়ার আগে আমার কাছ থেকে 500 টাকাটা চেয়ে নিলে। আমার কাছে আর তোমার কোনো টাকা নেই। টাকা নিয়ে ভুলে যাও বলে আমার খুব রাগ হয় কিন্তু। সুনিতা এভাবে বিষয়টা সামাল দিলে প্রীতম কিছুই বুঝে উঠতে পারে না। তাই সুনিতা মনে মনে ভাবে যে সে পার পেয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। প্রীতম অফিস থেকে ফিরে তার বউয়ের উপর ভীষণ রেগে থাকে, কারণ ফেরার সময় তার সাথে পাড়ার বন্ধু শ্যামলের দেখা হয়। আর শ্যামল তাকে জানিয়ে দেয় যে সুনিতা পাড়ার সকল মহিলাকে ফ্রিতে ফুচকা খাইয়েছে। তখন আর প্রীতমের বুঝতে বাকি থাকে না যে তার টাকা দিয়েই সুনিতা এই কাণ্ড ঘটিয়েছে। কি হয়েছে? মুখ গোমড়া করে আছো কেন? অফিসে কিছু সমস্যা হয়েছে? আমার জীবনে কোথাও কোনো সমস্যা নেই, শুধু সমস্যা একটাই, আর সেটা হলো তুমি। তোমার কাছে সকালে যখন 500 টাকা চাইলাম, তখন তো তুমি আমাকে অনায়াসে মিথ্যা কথা বলে দিলে। তুমি আসলে এই 500 টাকা দিয়ে পাড়ার সকল মহিলাকে ফ্রিতে ফুচকা খাইয়েছো, তাই তো? কিন্তু আমাকে সেই বিষয়টা একবার জানানোর প্রয়োজন মনে করোনি। কি সব ফালতু কথা বলছো? আমি কেন ফ্রিতে ফুচকা খাওয়াতে যাব? তোমাকে এসব ভুলভাল কথা কে বলে বলো তো? আমি কাউকেই ফ্রিতে ফুচকা খাওয়াইনি। প্রীতম তার বউয়ের কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না, তাই সে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। এভাবে ফ্রিতে ফুচকা খাওয়ানোর জন্য সুনিতার স্বামীর সঙ্গে এবং শাশুড়ি মায়ের সঙ্গে সবসময় ঝামেলা হয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন পাড়ার সকল মহিলারা ঠিক করে যে তারা সবাই মিলে একটি রেস্টুরেন্টে খেতে যাবে। সুনিতা এই বিষয়ে জানতে পারলে ভীষণ পরিমাণে খুশি হয়, তাই সে সকল মহিলাদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়। সুনিতা যেহেতু পাড়ার ছোট ছোট বাচ্চা মেয়েদের নাচ শেখায়, তাই তারাও নিজেদের মায়েদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়। আজকে আমার বেশ মজা হচ্ছে, কারণ আমি আমার পাড়ার বান্ধবী আর আমার ছাত্রীদের সাথে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি। আজকে সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করব। সে আর বলতে, আজকে আমরা কিন্তু সবাই অনেক দামি দামি খাবার খাবো। এই বলে সকলে মিলে রেস্টুরেন্টের অনেক দামি দামি খাবার খায়। তাদের গল্প মজা হাসি ঠাট্টা হয়ে গেলে ওয়েটার তাদের সামনে খাবারের বিল নিয়ে আসে। বিলের পরিমাণ দাঁড়ায় 20,000 টাকা এবং প্রত্যেকের ভাগে 3,000 টাকা করে পড়ে। এই যে আমি আমার আর আমার মেয়ে ছুটকির 3,000 টাকা দিয়ে দিলাম। এই সুনিতা, তুই এবার তোর টাকাটা দিয়ে দে।
তারপর আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাব, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। সুনিতা ব্যাগ খুলে টাকা দিতে যাবে, তখন সে দেখে যে তার ব্যাগে কোনো টাকা নেই। আসলে সে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোনোর সময় ব্যাগের মধ্যে ক্যাশ নিয়ে আসতেই ভুলে যায়। তাই সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে অনলাইনে টাকা পাঠানোর জন্য তার স্বামী এবং শাশুড়ি মাকে ফোন করলে তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারে না। তাই সুনিতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এই সুতপা, প্লিজ আমাকে 3000 টাকা দিয়ে হেল্প করবি রে। দেখ না, আমি বাড়ি থেকে বেরোনোর সময় একেবারে ক্যাশ ক্যারি করতে ভুলে গেছি, আর এখন আমি টাকা কোথা থেকে পাবো বল? তোরা যদি আমাকে একটু হেল্প করিস খুব ভালো হয়। না না, আমার কাছে অত টাকা নেই ভাই, আমি কি করে তোকে 3000 টাকা দেব? আর তুই ভাবিস না তুই আমাদের সামান্য ফ্রিতে ফুচকা খাইয়েছিস বলে তোকে 3000 টাকা দিয়ে আমি হেল্প করব। আমার তো মনে হয় তুই ইচ্ছা করেই ফ্রিতে খাবার খাবি বলে টাকা ছেড়ে চলে এসেছিস। ম্যাম, আপনি আমাদের সেদিন ফ্রিতে ফুচকা খাইয়েছেন বলে এখন আমার মায়ের কাছ থেকে টাকা উসুল করে নিচ্ছেন। আমি আর কখনো আপনার কাছ থেকে ফ্রিতে ফুচকা খাবো না, কিন্তু তাই বলে আমার মাও আপনাকে টাকা দেবে না। ছুটকি এবং সুতপার এসব কথা শুনে সুনিতা ভীষণ পরিমাণে অপমান বোধ করে। তখন সে মনে মনে বুঝতে পারে যে সুতপা ছুটকিকে ফ্রিতে ফুচকা খাইয়ে সে জীবনের সব থেকে বড় ভুল করেছে। কারণ এখন যখন সুনিতা বিপদে পড়েছে তখন তারা সুনিতার পাশে দাঁড়াতে চাইছে না, তাই সে কোনো কথাই বলে না। এমন সময় প্রীতম সুনিতাকে ফোন করলে সুনিতা কাঁদতে কাঁদতে সব ঘটনা বলে। প্রীতম সেই মুহূর্তে টাকা নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। সে রেস্টুরেন্টের বিল মিটিয়ে সুনিতাকে তার সঙ্গে বাড়িতে ফিরে যেতে বলে। আসলে কি বলতো সুতপা, তোর মতো সুবিধাবাদী আর স্বার্থপর মানুষের জন্যই লোকের মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে। তুই কি ভাবলি তুই যেমন আমার কাছ থেকে ফ্রিতে ফুচকা খেয়েছিস আর তোর মেয়ে যেমন আমার কাছ থেকে ফ্রিতে ফুচকা খেয়েছে, আমিও তেমন টাকা ছাড়া তোদের কাছ থেকে খাবার খাবো? আমার ওরকম ফ্রিতে চেয়ে চেয়ে খাবার খাওয়ার স্বভাব নেই। তুই সেদিনকে 100 টাকার ফুচকা খেয়েছিলিস আর তোর মেয়ে সব মিলিয়ে কম করে হলেও 1000 টাকার ফুচকা খেয়েছে। তাই 1100 টাকা পরের মাস মাহিনা হিসেবে নিজের মেয়ের হাতে পাঠিয়ে দিবি, আর লোকের কাছ থেকে ফ্রিতে খাওয়া বন্ধ কর। সুনিতার এরকম কথা সুতপার গালে গিয়ে থাপ্পড়ের মতো পড়ে। এর ফলে সে এবং তার মেয়ে খুবই লজ্জায় পড়ে। সুনিতা তার বরের সঙ্গে বাড়িতে ফিরে আসে। তারপর থেকে সুনিতার কখনো ফ্রিতে ফুচকা কেন কোনো খাবারই কাউকে খাওয়ানোর কথা চিন্তা করে না। এর ফলে তাকে জীবনে আর ঠকতেও হয় না। রামু, 8টা বেজে গেছে, কিন্তু তাড়াতাড়ি বৌমার জন্য কফিটা রেডি কর, আর একটু ভালো করে কফি বানাবি। এই শান্তি, সময় মতো কফিটা বড় বৌমার ঘরে রেখে আসবি কিন্তু। বড় বৌমার রাগ তোরা জানিস তো, একবার রেগে গেলে পুরো বাড়িটা মাথায় করবে। আমাকে ক্ষমা করবেন মেম সাহেব, আমি ম্যাডামের ঘরে যেতে পারবো না। সকাল সকাল ম্যাডামের মুড খুব খারাপ থাকে, আর ম্যাডামের ঘরে গেলেই ম্যাডাম ছোট ছোট কারণে অনেক কথা শোনায়। মাঝে মাঝে তো কোনো কারণ ছাড়াও আমাকে কথা শুনতে হয়। আপনি অন্য কাউকে যেতে বলুন। এই লতা, তুই যা না। আমি যাব না, ম্যাডামের দেখাশোনার দায়িত্ব তোর, আমার না। আমার ম্যাডামকে খুব ভয় লাগে বাবা, ম্যাডাম খুব খারাপ ব্যবহার করে। তোমাদের লজ্জা করছে না? তোমরা আমার সামনে দাঁড়িয়ে আমার বৌমার নামে দুর্নাম করছো। তোমাদের কাজে ভুল থাকে বলেই তো আমার বৌমা তোমাদের সঙ্গে এরকম করে। বৌমা যা বলবে তোমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, এটাই তো তোমাদের কাজ। সেই কারণেই তো বৌমা তোমাদেরকে এত টাকা দিয়ে কাজে রেখেছে। তোমরা কাজ না করতে চাইলে বলে দাও, তাহলে আমরা অন্য কাজের লোক দেখে নেব। মেম সাহেব, আমি এখনই কফি নিয়ে যাচ্ছি। রামু, তাড়াতাড়ি কফিটা করে দে। কিছুক্ষণের মধ্যেই শান্তি বড় বৌমা মধুমিতার ঘরে কফি দিতে যায়, কিন্তু কফি দিতে মাত্র 2 মিনিট দেরি হওয়ায় মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। কফি নিয়ে আসতে 2 মিনিট লেট হলো কেন? তোদেরকে প্রত্যেকদিন একটা কথা কতবার করে বলতে হয়? জানিস না আমি টাইম মেনটেন করতে পছন্দ করি? 2 মিনিট ধরে তুই কি করছিলি বল? ম্যাডাম, আমি তো 8টার সময়তেই আপনার ঘরে চলে এসেছিলাম, কিন্তু আপনি তো দরজা খুললেন না। আমি অনেকবার করেই আপনাকে ডেকেছি, আপনি হয়তো ঘুমাচ্ছিলেন বলে শুনতে পাননি। এতে আমার তো কোনো দোষ নেই। এই শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে শান্তির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। আমার সঙ্গে তর্ক করবি? 2 পয়সার একজন চাকর হয়ে আমার সঙ্গে তুই মুখে মুখে কথা বলবি? যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এই কফি আমি খাবো না, অন্য কাউকে কফি বানিয়ে নিয়ে আসতে বল, তাও আবার 5 মিনিটের মধ্যে। এরকম ভাবেই মধুমিতা তাদের বাড়ির প্রত্যেক কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করত।
আসলে মধুমিতা ভীষণই বদরাগী এবং বদ মেজাজি একটি মেয়ে ছিল। সে ওই শহরের এক বিরাট বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ে ছিল, আর সেই কারণে টাকার অহংকারে সে মানুষকে মানুষ বলে গণ্য করত না। বিশেষ করে তাদের বাড়ির চাকরদের সঙ্গে সে খুবই বাজে ব্যবহার করত। তার এই ব্যবহারের জন্য আস্তে আস্তে তাদের বাড়ি থেকে এক এক করে কাজের লোকেরা কাজ ছেড়ে দিয়ে চলে যায়, আর সেই সাথে ওই কাজের লোকগুলো অন্যান্য কাজের বউদেরকেও মধুমিতার বাড়িতে কাজ করার জন্য নিষেধ করে দেয়। এর ফলে তারা নতুন করে কাজের বউ খুঁজে পায় না। মধুমিতা খুবই সমস্যায় পড়ে যায়। সে তার শাশুড়ি মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনি করছেনটা কি বলুন তো? 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আপনি কোনো কাজের মেয়েকে খুঁজে পেলেন না। আপনি কি আমার সঙ্গে ছেলে খেলা করছেন? আপনি জানেন তো আমি রেগে গেলে কি হবে? আমি কি ইচ্ছে করে কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসছি না? আমি তো অনেক চেষ্টা করছি। তোমার রাগের ভয়ে কেউ তো আমাদের বাড়িতে কাজ করতেই চাইছে না। কেউ কাজে এলেও তোমার ব্যবহার দেখে 2 দিনেই পালিয়ে যাচ্ছে। এবার আমি কি করব তুমি বলো? দেখুন, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এটা আপনি আমাকে শেখাবেন না। বাড়ির চাকরদের সঙ্গে নিশ্চয়ই আমি আত্মীয়তার সম্পর্ক পাতাবো না। বাড়ির চাকরদের সঙ্গে এরকমই ব্যবহার করতে হয়। আপনারা হয়তো জানেন না, আপনাদের বাড়িতে তো এর আগে কোনো চাকরও ছিল না। আপনি যে করেই হোক 4-5টা কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসুন। ওরা যত টাকা বেতন চাইবে আমি দেব। কাজের মেয়েরা না থাকলে আমার খেয়াল কে রাখবে? তুমি একটু ধৈর্য ধরো বৌমা, আমি চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি কাউকে না কাউকে পেয়ে যাব। আমার ধৈর্য নেই, এটা আপনি ভালো করে জানেন। ছোট থেকে আমি কেমন করে মানুষ হয়েছি আপনি জানেন তো। ছোটবেলা থেকেই 8-10টা চাকর সবসময় আমার আশেপাশে থাকতো। এখন আমি স্নান করতে যাব, আমার শ্যাম্পুটা কে করে দেবে? মধুমিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে এভাবেই কথা বলছিল। এমন সময় বাড়ির ছোট ছেলে সবুজ সেখানে এসে বলে, মা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আসলে মা, আমি পিয়ালি নামে একটা মেয়েকে পছন্দ করি। পিয়ালি খুব গরিব ঘরের মেয়ে, আর ওর গায়ের রঙও কালো, কিন্তু খুব ভালো মেয়ে। ওর মন খুব ভালো, আর আমি ওকেই বিয়ে করতে চাই। এই শুনে রূপালী দেবী তার ছোট ছেলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ওরকম একটা গরিব ভিখারি মেয়েকে পছন্দ করলি? আমার বাড়ির বউ হতে হলে বড় লোক হতে হবে। তুই দেখতে পাচ্ছিস না আমি তোর বড়দার জন্য কেমন মেয়েকে পছন্দ করে নিয়ে এসেছি? ওই গরিব মেয়ের সঙ্গে কখনোই আমি তোর বিয়ে দেব না। আমি তোর জন্য বড়লোক ঘরের সম্বন্ধ দেখব। কিন্তু আমি বিয়ে করলে পিয়ালিকেই করবো মা। আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। বৌদি বড়লোক হলেও বৌদির ব্যবহার খুবই খারাপ, আর সেটা তুমি ভালো করেই বুঝতে পারছো। কিন্তু তবুও তুমি মুখ ফুটে তো কখনোই কিছু বলতে পারো না। 5 কোটি যৌতুক নিয়েছো, যে কিছু বলার তো মুখও রাখোনি। বড্ড বড় বড় কথা বলতে শিখেছিস তাই না? কান খুলে শুনে রাখ, ওই মেয়ের সঙ্গে তোর কখনোই বিয়ে হচ্ছে না। যদি ওই মেয়েকে তুই বিয়ে করতে চাস, তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যা ইচ্ছে করতে পারিস। এই শুনে সবুজ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু এরই মধ্যে মধুমিতা এক বড়সড় রকমের ফোন দিয়ে এঁটে ফেলে। মা, আমার জন্য কাজের মেয়েকে আমি খুঁজে পেয়ে গেছি। আর এবার এমন একজনকে পেয়েছি যে 2 দিন কাজ করে পালিয়ে যাবে না। একদম পার্মানেন্টলি আমাদের বাড়িতে কাজ করতে হবে তাকে। সে চাইলেও কাজ ছেড়ে যেতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, ওকে কোনো টাকাও দিতে হবে না। একদম বিনা টাকায় আমরা কাজের মেয়েকে পেয়ে গেছি। মানে তুমি কাকে পেয়েছো? তুমি কার কথা বলছো? আমি কিন্তু তোমার কথা বুঝতে পারছি না। আমি আপনার হবু ছোট বৌমার কথা বলছি। সবুজের সঙ্গে ওই গরিব মেয়েটার বিয়ে দিয়ে দিন। কি যেন নাম? হ্যাঁ, পিয়ালি। ওই পিয়ালিই হবে আমাদের বাড়ির পার্মানেন্ট কাজের চাকর। ও যেহেতু গরিব, ওকে আমি আমার ইচ্ছা মতো কাজে ব্যবহার করতে পারবো। কি বলছোটা কি তুমি বৌমা? আর সবুজকে এটা কখনোই মেনে নিতে পারবে? আর নাইবা আমি মেনে নিতে পারবো? বাড়ির এক বউ অন্য বউয়ের উপর হুকুম চালাবে, তাকে চাকরের মতো খাটাবে? তা কি করে হয়? আপনি যদি আমার কথা না শোনেন, তাহলে কিন্তু আপনাকেই আমার চাকরের কাজ করতে হবে। মানে বাড়ির সব কাজ এবার আপনাকেই করতে হবে। যতই হোক 5 কোটি টাকা দিয়েছে আমার বাবা। 5 কোটি টাকার জন্য আমার চাকর হতে পারবেন তো নাকি? মধুমিতার কথা শুনে রূপালী দেবী আর কিছু বলতে পারে না। সে মধুমিতার কথা মানতে বাধ্য হয়। আসলে মধুমিতার বাবা এবং শ্বশুরমশাই দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনেই শহরের ধনী ব্যবসায়ীদের তালিকার মধ্যে পড়তো। কিন্তু একটা সময় হঠাৎ করেই সবুজের বাবা হরিপদ বাবুর ব্যবসায় এক বড়সড় রকমের লোকসান হয়। তার ব্যবসা একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়ায়।
এমন সময় হরিপদ বাবুর টাকার খুবই প্রয়োজন পড়ে, তাই সে তার বন্ধুর মেয়ে মধুমিতার সঙ্গে তার বড় ছেলের বিয়ে দেওয়ার কথা বলে। আর তার বিনিময়ে হরিপদ বাবু মধুমিতার বাবার কাছ থেকে 5 কোটি টাকা যৌতুক নেয়। মধুমিতার বিয়ের 6 মাসের মধ্যেই মধুমিতার বাবা এবং শ্বশুরমশাই দুজনেই মারা যায়। আর এখন মধুমিতার বাবার গোটা ব্যবসায় মধুমিতাই হ্যান্ডেল করে। আর সেই কারণে টাকার অহংকারে সে সকলের সঙ্গে বাজে ব্যবহার করতে থাকে। এমনকি সে সবুজের পছন্দ করা মেয়েকে বাড়ির চাকর বানানোর প্রস্তাব দেয়। রূপালী দেবীর কাছে কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত সে সবুজের সঙ্গে পিয়ালির বিয়েটা দিয়ে দেয়। থ্যাংক ইউ শাশুড়ি মা, আমার জন্য এমন একটা কাজের বউকে নিয়ে আসার জন্য। আপনার ছোট ছেলে কিন্তু একদম পারফেক্ট একজনকে সিলেক্ট করেছে। একে দেখতেও তো একেবারে কাজের মেয়েদের মতোই। এই যে হা করে দেখছো কি? আমার সঙ্গে আমার রুমে চলো। আমার রুমটা নোংরা হয়ে পড়ে আছে, পরিষ্কার করতে হবে। মধুমিতার কথা শুনে পিয়ালি প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে কিছুই বুঝে উঠতে পারে না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখো, তোমাকে আমাদের কারোরই পছন্দ নয়। শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে তোমাকে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছি। আর আমাদের সকলের মন জয় করার জন্য আমাদের সবার কথা মেনেই তোমাকে চলতে হবে। বিশেষ করে তোমার বড় জায়ের সব কথাই তোমাকে পালন করতে হবে। ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। এই বলে পিয়ালি কাজে লেগে পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত পিয়ালিকে একভাবে কাজ করতে হয়। বাড়ির কাজের পাশাপাশি মধুমিতার যে কোনো ছোট বড় প্রয়োজনে সবসময় পিয়ালিকে সেখানে উপস্থিত থাকতে হয়। আগে 5 জন চাকর মিলে যেই কাজ করত, পিয়ালিকে একাই সেই কাজগুলো করতে হয়। এত কাজ করার পরও পিয়ালি সবসময় মধুমিতার কাছ থেকে বাজে আচার ব্যবহার পেয়ে থাকে। তবুও সে কিছু মনে করে না। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন, এই পিয়ালি, আমার বাথরুমের গিজারটা খারাপ হয়ে গেছে। আমি গরম জল ছাড়া স্নান করতে পারি না। তাড়াতাড়ি আমার জন্য গরম জল করে নিয়ে আয়। হ্যাঁ দিদি, আমি এখনই নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও। এই, আমাকে দিদি বলে ডাকবি না, তোকে কতবার বলেছি। তুই আমার বোন হওয়ার যোগ্য না। তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি, ম্যাডাম। যা এবার এখান থেকে। পিয়ালি তাড়াতাড়ি করে তার বড় জায়ের জন্য স্নানের গরম জল করতে চলে যায়। কিছুক্ষণ পর সে বালতিতে করে গরম জল নিয়ে আসে। মধুমিতা বাথরুমে এসে সেই গরম জলের মধ্যে হাত ডুবিয়ে বলে, কত গরম জল! তুই আমার জন্য একদম ফুটন্ত জল নিয়ে চলে এসেছিস, যাতে এই জল গায়ে ঢেলে আমি জ্বলে পুড়ে মরে যাই। না না দিদি, মানে ম্যাডাম, আসলে জলটা একটু বেশি গরম হয়ে গেছে। তুমি এই জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে নাও, দেখবে নর্মাল হয়ে যাবে। আমি বরং ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি, দাঁড়াও। এরকমই তো করতে হয়, তুমি হয়তো জানো না। পিয়ালির কথা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুই আমাকে শেখাবি আমাকে কি করতে হবে না করতে হবে? বাড়ির চাকর হয়ে তুই আমাকে জ্ঞান দিবি? তুই ভুলে যাস না, তোকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে আমার চাকর হিসেবে। মুখের কথাই হবে না, তোকে এবার উচিত শিক্ষা দিতে হবে। এই বলে মধুমিতা ওই গরম জলের মধ্যেই পিয়ালির হাত ডুবিয়ে দেয়। এর ফলে পিয়ালির হাত পুড়ে যায়। পিয়ালিকে এভাবে কষ্ট পেতে দেখে সবুজের খুবই রাগ হয়। পিয়ালি, আমি তোমাকে বারবার বলছি চলো আমরা এখান থেকে চলে যাই। বৌদি তোমাকে দিনরাত চাকরের মতো খাটাচ্ছে, তবুও তুমি এখানেই থাকবে? তুমি চলো, আমরা অন্য কোথাও চলে যাই। দরকার পড়ে আমরা ঘর ভাড়া নিয়ে থাকবো, কিন্তু এই বাড়িতে আর থাকবো না। এই বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি একটু ধৈর্য ধরো, দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মধুমিতার বেশ কয়েকজন বন্ধু তার বাড়িতে আসে। মধুমিতা তার বন্ধুদের জন্য পিয়ালিকে নানান রকমের খাবার রান্না করার অর্ডার করে দেয়। সমস্ত খাবার রেডি করে পিয়ালি তার বন্ধুদের জন্য খাবার নিয়ে আসে। হা করে দেখছিস কি? সবাইকে খাবার পরিবেশন করে দে। এই শুনে পিয়ালি সবাইকে খাবার পরিবেশন করে দিতে যায়। তখনই হঠাৎ করে তার হাত থেকে একটা খাবারের পাত্র মধুমিতার এক বন্ধুর গায়ে পড়ে যায়। এই দেখে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। মধুমিতার বন্ধুরা সেখান থেকে চলে গেলে মধুমিতা পিয়ালিকে প্রচন্ড মারধর করে। এমন অবিচার রূপালী দেবী আর কিছুতেই মেনে নিতে পারে না। এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না বৌমা। তুমি ছোট বৌমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছ ঠিক আছে, ওর সাথে বাজে ব্যবহার করছো তাও ঠিক আছে, কিন্তু এরকম ভাবে তুমি ছোট বৌমাকে মারধর করবে, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। তুমি ভুল করছো। এই শুনে মধুমিতা আরো বেশি রেগে যায়। আমি ভুল করছি? আপনার সাহস কি করে হলো এই কথাটা বলার? আপনারা যখন আমাদের বিয়ের সময় 5 কোটি টাকা নিয়েছিলেন,
তখন কিছু মনে হয়নি তাই না? বুঝেছি, আপনাকে এবার শিক্ষা দিতে হবে। আমি পুলিশ স্টেশনে গিয়ে আপনাদের সবার নামে কমপ্লেন করব, আর আমি আপনাদের সবাইকে পুলিশে দেব। এই বলে মধুমিতা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামতে যায়, আর তখনই সে পা স্লিপ করে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পিয়ালি এবং তার শাশুড়ি মা মধুমিতাকে হসপিটালে ভর্তি করে। মধুমিতার কোমরে প্রচন্ড পরিমাণে আঘাত লাগায় ডাক্তার জানায় সে 2 মাস পর্যন্ত নিজে থেকে উঠে দাঁড়াতে পারবে না। বাড়িতে নিয়ে আসার পর পিয়ালি দিনরাত তার বড় জায়ের সেবা যত্ন করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে। এই দেখে মধুমিতা তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে বোন, আমি তোকে সেদিন বলেছিলাম তুই আমার বোন হওয়ার যোগ্য না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি তোর দিদি হওয়ার যোগ্য নই। তোর সঙ্গে এত অন্যায় অবিচার করার পরও তুই যেভাবে আমার সেবা যত্ন করেছিস, তোর জায়গায় নিজের বোন থাকলেও হয়তো এটা করতে পারতো না। আমাকে ক্ষমা করে দে বোন, আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। মা, আপনারাও আমাকে ক্ষমা করে দিন। মধুমিতাকে তারা সকলেই ক্ষমা করে দেয়। মধুমিতা নিজেকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে। কিছুদিনের মধ্যে বাড়ির কাজকর্ম করার জন্য রূপালী দেবী 2 জন কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসে। এখন আর পিয়ালিকেও বাড়ির কোনো কাজ করতে হয় না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।